মানুষজন কি আমাকে মেনে নেবে, এই সমাজ কি আমাকে মেনে নেবে? আমার একটা বিষয় নিয়ে কথা বলার আছে, ওই জন্য আমি ক্যামেরাটা একটু অন করলাম। এই কমেন্টগুলো করে নিজেরাই নিজেদেরকে তোমরা বোকা প্রমাণ করো। প্রোডাক্টটা সম্পর্কে জানানোর জন্য ব্র্যান্ড সেই ইনফ্লুয়েন্সারটাকে চুজ করেছে। একটা কিপটে স্টুডেন্ট পেন দেয় না, পেন্সিল দেয় না, কিছু না। আচ্ছা, তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করছি। ও 15 দিন ধরে করছিল, হয়নি, আমি একদিনে করে দিলাম। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে টিউসডে 25 অগস্ট, আরও একটা নতুন ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন বাজে 11টা, আমাদের সকালে অনেক আগে ওঠার কথা ছিল, বাট উঠেছি অনেকটা দেরি করে, মানে ওই 9টা নাগাদ উঠেছি। আর আজকে সকাল থেকে আমার মেন কাজ হচ্ছে পিঙ্কিকে পড়ানো, কারণ কালকে পর্যন্ত ওর সমস্ত মেন পেপারের এক্সাম শেষ হয়ে গেছে। এইবার ওর জিওগ্রাফি আছে, সো জিওগ্রাফির বেশ কিছু টপিক আমার পড়ানো হয়ে গেছে, আর 3-4টে মতো টপিক পড়ানো বাকি আছে। তো আজকে সকালে উঠেই ওকে পড়াতে বসে পড়েছি। ফাঁকিবাজ কোথায়? এই আমি একটা মানে সেন্টেন্স ধরো ওকে আমি বলছি, ও সেটা শুনবে না মনোযোগ দিয়ে। কি আমি জানি না, কি ভাবছি, ভাবতে ভাবতে ভুলে যাচ্ছেন। ও সব কি ভুলে করবো? যাচ্ছে, ওকে আমি 4বার করে একই লাইন বলছি, ও তাও ভুলে যাচ্ছে। যাই হোক, তুই বল তো পরীক্ষাগুলো কেমন হয়েছে, মানে মেন পেপারের এক্সাম? মেন পেপারে সবকটাই খুব ভালো হয়েছে, মানে অন্যবারের থেকে এবারও আরো সুন্দর হয়েছে। বাবা, নজর নজর নজর। এবার দেখা যাক জিওগ্রাফিটা কেমন হয়। ওটা খুব ভালো হবে। কেন? আমার জিওগ্রাফি কোনো টেনশন নেই। কেন? আমার মনে হতো না যে আমি জিওগ্রাফি এক্সাম দিচ্ছি, কারণ আমার মনে হয় জিওগ্রাফি তুই পড়াচ্ছিস তো ভালোই পড়াবি। যারা মানে আগের সেমটা তো খুব ভালো গেছে জিওগ্রাফিটা, এটা তো খুব ভালো যাবে। হ্যাঁ, এইবার বলে রাখি, ওর এইবারে যে সিলেবাসটা আছে, ওই সিলেবাসের পেপারটা একটু দেখা। হিউম্যান জিওগ্রাফি। হ্যাঁ, এইবারে ওর হিউম্যান জিওগ্রাফি রয়েছে। তো এখানে মানে কি বলবো, সব মোটামুটি ওই থিওরিটিক্যাল টপিক, তো একটু সহজ রয়েছে এইবারের ওর সিলেবাসটা। হ্যাঁ। তো আগের বারে একটু টাফ ছিল, বাট এইবারে Tough অনেক, ছিল? হ্যাঁ আগের বারেরটা একটু টাফ ছিল। তোকে আমি সহজ করে পড়াই বলে তোর মনে হয় যে না ওটা সহজই ছিল, বাট আগের বারের তুলনায়, আগের সেমিস্টারের তুলনায় এটা একটু সহজ। আচ্ছা, তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করছি। দারুণ জিনিস বলতে আজকে সকালে একটা মিরাকেল হয়ে গেছে। গত 1 মাস ধরে পিঙ্কি চেষ্টা করছে, পিঙ্কি যে ওর হেয়ার ট্রিটমেন্টের জন্য, মানে ওর যেহেতু অ্যালোপেশিয়া আছে, আগেও আমি তোমাদেরকে বলেছি, গতকালের ব্লগে দেখলাম একজন তোমরা জিজ্ঞেস করেছো যে কি ট্রিটমেন্ট চলছে। ওর বেসিক্যালি অ্যালোপেশিয়া প্রায় 1 বছর হয়ে গেছে। তুই ওষুধ খাচ্ছিস বুনু? 1 বছর হয়ে গেছে তো ওষুধ হ্যাঁ, মানে 1.5 বছর মতো হয়ে গেছে ও মেডিসিন নিচ্ছে। ও একটা হোমিওপ্যাথি ডক্টর দেখায়। এইবার সেই ডক্টর এখন ফেসবুকে ভাইরাল হয়ে গেছে আমাদের এখানেই। আগেও আমি তোমাদেরকে মানে ব্লগে বলেছি, তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার তারা জানবে। ওনার নাম হচ্ছে পল্লব বোস, তোমরা ফেসবুকে সার্চও করতে পারো, খুবই পপুলার উনি। ওনার প্রচুর সাবস্ক্রাইবার্স বা ফলোয়ার্স যাই বলো না কেন। তো আমাদের এখানে ওনার মানে এখন এত ক্রেজ এবং দূর দূর থেকে এত পেশেন্ট আসছে যে ওনার মানে যারা পুরনো ওনার পেশেন্ট রয়েছে তারা এখন আর খুব একটা অ্যাপয়েন্টমেন্ট মানে পেতে গেলে খুব সমস্যা হয়। তো বোনের মাঝে মধ্যে মানে ওষুধ শেষ হয়ে যাওয়ার পরও যেহেতু আমরা অ্যাপয়েন্টমেন্ট পাই না, তো ওই জন্য অনেকটা গ্যাপও হয়ে যায়, বাট কিচ্ছু করার নেই। লাস্ট ওর অনেকগুলো দিন আগে ওষুধ শেষ হয়ে গেছিলো, আর অনেক দিন ধরে ফোন করে মানে মাঝে মাঝে না অ্যাপয়েন্টমেন্ট বুক করার প্রসিজিওরটাও চেঞ্জ হতে থাকে, যেহেতু এত দূর দূর থেকে এত পেশেন্ট আসে। তো এইবারেও ওরকম আর গিয়ে নাম লেখানোর প্রসিজিওরটা নেই, এরকম ফোনে নাম লেখাতে হবে। এবার ফোনে সবাই একসাথে যেহেতু ফোনটা করে, তো কোনো সময়ই ফোন মানে কি বলবো রিসিভ কেউ করে না। তো গত প্রায় 15 দিন ধরে তুই ট্রাই করছিলিস নাম লেখানোর জন্য, হচ্ছিল না। আজকে সকালে এই যে এই ম্যাডাম, ও এবার একটু ফ্লেক্স করবে, এই ম্যাডাম হচ্ছে একবার ফোন করেছে তাতেই ধরে নিয়েছে নাকি? 15 বার ফোন করেছে ও। আমি ওরা দুজনে হ্যাঁ বল। হ্যাঁ, ও ফার্স্টে আমাকে বললো, ও আগের দিন রাত থেকে আমাকে নাম্বার পাঠিয়ে রেখে বলেছিল যে ফোন করার কথা, আমি ভুলে গেছিলাম। আজকে এখানে সোফাতে বসে ও আমাকে বলছে যে ভদু নামটা লিখিয়ে দে, তুই ফোন কর। তো আমি তাই ফোন করছি, আমি বললাম ঠিক আছে, 1 বার 2 বার 3 বার, এবার যতবারই করছে বিজি বলছে। তো আমি ওকে বলছি উনি কি সবার নাম্বার ব্লক করে দিয়েছে? কারণ ব্লক করলেই তো বলে বিজি আছে বিজি আছে। তো তারপরে যতবারই ফোন করছে বলছে বিজি আছে বিজি আছে। তো আমি এরকম করে নিজে নিজে ভেবে নিচ্ছি যে আগের জন কি কথা বলছে, আগের জন এই কথাটা বললো, আমি এবারে ফোন করব। তো আমি ফোন করছি, কিছুতেই ধরছে না। 15 বারের মাথায় গিয়ে জাস্ট করেছি, আর হঠাৎ করে ধরে ফেলেছে, ভয় পেয়ে গেছি যে কি বলবো। কারণ ওরা তো প্রিপারেশন এরকম ছিল যে ফোন কেউ রিসিভ করবে না, আমি করেই যাবো, হয়তো অনেক পরে গিয়ে রিসিভ করবে। তো তারপরে 15 বারের মাথায় গিয়ে হঠাৎ করে বলে দিয়েছে হ্যালো। তারপরে আমি ভয় পেয়েছি, ওর দিকে ফোনটা দিয়ে দিয়েছি, তুই বল।
এই হচ্ছে আসলে আমার হাতটাই এত ভালো, কি বলবো, ফোনটা লেগে গেল। ও সকাল থেকে এই নিয়ে খুব ফ্লেক্স করছে যে ওর হাতটা, ও 15 দিন ধরে করছিল, হয়নি, আমি একদিনে করে দিলাম। হ্যাঁ এবার ওর হাতটা নিয়ে ও খুব ফ্লেক্স করছে যে আজকে ও ফোন বাবা। করেছে আর তাতেই নাকি ফোন রিসিভ হয়ে গেছে। এবার তারপরে পিঙ্কি কি বলেছে সেটা একটু পিঙ্কি বল তুই এটা বল ওটা। আমি বোনকে বললাম যে তাজমহল যে মানে যারা বানিয়েছেন তো তার মানে বানানোর পর তাদের হাত কেটে দেওয়া হয়েছে বিকজ যাতে সেকেন্ড টাইম ওই সুন্দর জিনিসটাকে করতে না পারে, Recreate না করতে পারে। এটাকে বলে তখন- হিস্ট্রি স্টুডেন্ট, হিস্ট্রি স্টোরি দিয়ে বাকিদেরকে ভয় দেখাচ্ছে। তখন বোনকে বলছে তাহলে তুই তোর হাতটা আমাকে কেটে দিয়ে দে, তাহলে সেকেন্ড টাইম। বলছে এই হাত মুঝে দে দে ঠাকুর। সকালবেলা দুজনে দেখছি এইসব করছে। আচ্ছা ফার্স্টলি বলি, ও যে বললো আমি ফোন করতে চাইছি না, না বক্তব্যটা এরকম, বক্তব্যটা যেরকম হয়েছে যে আমার ফোনে ব্যালেন্স নেই, ব্যালেন্স শেষ হয়ে যাচ্ছে, তো তাই খালি বারবার বলছে যে recharge তো এমনিতেই ফোন উনি তো তুলছেন না, আর প্রত্যেকবারে ওই ফোনের আগে একটা 5 মিনিটের স্লট আমাকে শুনতে হচ্ছে। তাই আমি ওকে বললাম তুই একটু কলটা কর, নাহলে ফোন আমিই করতাম। ও প্রত্যেকদিন সকালবেলা বলে যে ও খুব সকালে উঠবে, ও প্রত্যেকদিন বলে যে ও 7টায় ঘুম থেকে উঠবে এবং সেই অনুযায়ী ও প্রচুর অ্যালার্ম দিয়ে রাখে, আর কোনো দিন ও ঘুম থেকে উঠতে পারে না, আর ওর অ্যালার্মে বাকি বাড়ির সবার ঘুম ভেঙে যায়। ওঠার চেষ্টাটা দেখ, কি চেষ্টাটা দেখ, তোর জন্য বাকিদের ঘুম ভেঙে যায়। আরে 7:30 আমি প্রত্যেকদিন বলি বুনু এত এত অ্যালার্ম দিস না, এত অ্যালার্ম দিস না, সেই তুই উঠতে পারবি আমি না। আজকে কটা থেকে অ্যালার্ম দিয়েছিলাম বলবো? কটা থেকে? 5টা? 5:45, তোকে না একটা দেবো 5:45, 6টা, 6:15, 6:30, 7টা, 7:30, মানে বুঝতে পারছো ও 8টা, এত 10 অ্যালার্ম দেয়, যেটার পর, জন্য পর, আমার পর, মা ওই ঘর থেকে এসে এই ঘরে আমাদেরকে বলে যে অ্যালার্ম বন্ধ কর, অ্যালার্ম বন্ধ কর। আরে ওই অ্যালার্ম দেওয়ার চোখ করে তো সকাল টাইমটা ঘুম হয় না ঠিক করে। তাহলে কেন অ্যালার্মটা আরে দিস? তার থেকে বারবার- ভালো না যে পুরো ঘুমিয়ে নিবি, দেন ভালো করে উঠে ফ্রেশ মাইন্ডে পড়তে বসবি। আরে বুঝতে পারি না। আরে ঠিক আছে, পরের দিন থেকে দেবো না। ও রোজ এটা নিয়ে বকা খায়, বাট ও রোজ একই জিনিসই করে। যাই হোক, ও অঙ্ক করছে, করে নে, অঙ্ক করে নে। যে কোনো বাঙালি বাড়িতে দেখবে কোনো একটা বেলাতে, সেটা লাঞ্চ হোক বা ডিনার, যদি কোনো ভালো কিছু রান্না হয় তাহলে সেটা এক্সট্রা হয়ে গেলে আমরা পরের দিন খাই। তো গতকালের ভ্লগে তোমরা দেখেছিলে যে মা বিরিয়ানি বানিয়েছিল, তো যেদিন রাতে বিরিয়ানিটা মা বানিয়েছিল তার পরের দিন পর্যন্ত অনেকটা এক্সট্রা ছিল বিরিয়ানি ফ্রিজে। তো তার পরের দিন দুপুরে আমরা খাইনি, কারণ পিঙ্কি যেহেতু এক্সাম দিতে গেছিলো, তো আমরা চেয়েছিলাম যতটুকু যা এক্সট্রা আছে সন্ধ্যাবেলা মানে রাতে ডিনারে আর কি সবাই মিলে ভাগ করে শেয়ার করে খাবো। তো ওই জন্য গতকাল রাতে সেই বিরিয়ানিটা খাওয়ার পর আজকে সকালে একদমই খিদে ছিল না কারোর, মানে খিদে পাইনি। এখন প্রায় বাজে 12টা। আমি তো ভেবেছিলাম ব্রেকফাস্ট স্কিপ করে দেবো, কারণ আমার পেট একদম ভরা ভরা ফিল হচ্ছে, বাট মা বললো একটু হালকা কিছু খেতে, ওই জন্য এখন আমি সবার জন্য একটু দই মুড়ি বানাচ্ছি। তো একটু দই মুড়ি খাবো সবাই মিলে। প্রথমে মুড়িটাকে আমি ভালো করে একটু ধুয়ে নিয়েছি, কারণ মুড়ির মধ্যে অনেক ধুলোবালি থাকে অনেক সময়। এরপর আমি একটু দই দেবো, একটু বিট নুন দিচ্ছি জাস্ট ফর টেস্ট। আর আমি গুড় খাবো না, মানে আমি মিষ্টি খাবো না, বাট বোন বললো ও একটু গুড় দিয়ে খাবে, তো ওর জন্য ওর বাটিটাতে অল্প একটু গুড় দিচ্ছি, কারণ ও আবার মিষ্টি মিষ্টি না হলে খেতে পারে না। এই যে দই মুড়ি আমার রেডি হয়ে গেছে, বোনদেরকে অলরেডি দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। আর মা আজকে ব্রেকফাস্টে পান্তা ভাত খাচ্ছে, একটু আলু ভাজা বানিয়েছে মা নিজের জন্য, মা একটু পান্তা ভাত খাচ্ছে। আমি ব্রেকফাস্টে সবাইকে দই মুড়ির রেসিপি দেখিয়েছি, মানুষজন কি আমাকে মেনে নেবে, এই সমাজ কি আমাকে মেনে নেবে? আমি এত কঠিন একটা রান্নার রেসিপি দেখিয়েছি। তোমরা সবাই আমার সিম্পল সিম্পল ব্লগগুলো বেশি পছন্দ করছো, তো আমি আগে খুব ভাবছিলাম যে আমি কী দেখাবো, বাট এখন আমি এরকম আমার সিম্পল লাইফস্টাইল, যেটা মানে নর্মাল একদম সাধারণ দিনগুলোতে আমি যা করি সেগুলোই দেখাবো। আচ্ছা, প্রথমে আমরা যেটা বলবো, আজকে যে টপিকটা আমরা লিখলাম সেটা হলো এভলিউশন অ্যান্ড একটা পেন দে, এভলিউশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক। একটু দে পেন্সিল বা পেন, একটা কিপটে স্টুডেন্ট পেন দেয় না, পেন্সিল দেয় না, কিছু না হয়ে ওঠে। মানে এই জিনিসগুলো আগে এই জিনিসগুলো সমাজে অত বেশি গুরুত্ব রাখতো না। আগে খাবার দাবার হলেই হলো, কৃষিকাজ করে নিল, শিকার করে নিল, পশুপালন করে নিল, দ্যাটস ইট, জীবন সর্টেড। বাট পরের দিকে কি হলো যে পরিষেবা, প্রযুক্তি, মানব সম্পদ, মানে দক্ষ মানব সম্পদ, এগুলো অর্থনীতি এবং সামাজিক জীবনের, ঠিক আছে, মানে ইকোনমিক দিকটাতে প্লাস সোসাইটিতে এই জিনিসগুলো খুব নর্মালাইজ হয়ে গেল, মানে এগুলো ম্যান্ডেটারি।
বাবা, তোকে পড়াতে গিয়ে আমি হাঁপিয়ে গেছি। এখন বাজে 1:30 বেজে গেছে। আরও একটা টপিক পড়াবো। আমি ওকে বললাম এতক্ষণ যা যা পড়িয়েছি একটুখানি তুই রিডিং পড়। আমি হাঁপিয়ে গেছি। আর অনেক দিন মানে এরকম এক টানা তো পড়ানোর খুব একটা সুযোগ হয় না। ওর হিস্ট্রির তো টিচার আছে, বাট জিওগ্রাফিটা তো ও সারা বছর পড়ে না, ওই পরীক্ষার আগে আগেই পড়ে। এইভাবেই ও মনে রাখতে পারে। অনেকেই আবার বলবে যে একদম পরীক্ষার আগে আগে কেন পড়াচ্ছ। অনেকবার আমি আমার স্টুডেন্টকে বলেছি যে প্লিজ আগে পড়তে বস, আমি অ্যাটলিস্ট তোকে বুঝিয়ে দিই, পড়িয়ে দিই, তারপর তুই পড়বি। ও না, পরীক্ষার আগে আগে পড়বো, নইলেও নাকি ভুলে যাবে সব। আর এখন আপাতত টিচারের থেকে স্টুডেন্ট বেশি ক্লান্ত, কারণ স্টুডেন্ট শুয়ে পড়েছে। আর আজকে দুপুরে গোপুর জন্য জামা বানানো হবে কিনা জানি না, কতটা কি, জাস্ট শুরুটা তো অ্যাটলিস্ট হবে, কারণ সামনেই জন্মাষ্টমী আসছে। 5 তারিখ তো, আচ্ছা সরি 4 তারিখ, 4th সেপ্টেম্বর জন্মাষ্টমী। আমাদের অ্যাসাচ এখনও কিছু প্ল্যান হয়নি। জামাটার ফ্যাব্রিক মানে গোপুর জন্য এইবারে, তোমরা সবাই বলো এত সিম্পল জামা গোপুকে পরাও, তো ওই জন্য আমরা এইবারে একটুখানি কি বলবো, একদম রয়্যাল লুক দেবে এরকম একটা ফ্যাব্রিক নিয়ে এসেছে। অনেক দিন আগেই বোন কিনে নিয়ে এসেছে পছন্দ করে, ওটা তোমাদেরকে দুপুরে দেখাচ্ছি। আমি স্নান টান করে এখন ধরবো না ফ্যাব্রিকটা, তো ওইটা নিয়ে এসেছে। প্লাস আমরা মিশো থেকে লেস অর্ডার করেছি। তোমাদেরই সাজেশনে তোমরা অনেকে বলেছো যে মিশোতে লেস খুবই কম দামে পাওয়া যায়, তো অনেকটা একসাথে লেস কিনে নিয়েছি। তো জামাটা আমরা বানাবো এইবারে গোপুর জন্মাষ্টমীতে। আমরা একটু রয়্যাল, একদম রাজকীয় লুক দেবে এরকম একটা জামা পরাবো ভেবেছি। দেখা যাক কতদূর কী হয়, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা জানতেও পারবে। এখন বাজে 2:30 মতো, পিঙ্কিকে পড়ানো হয়ে গেছে। মোটামুটি 2টো বড় বড় টপিক কমপ্লিট করে দিয়েছি। এখন স্নান করতে যাব। মা বাবাকে লাঞ্চ দিয়ে চলে এসেছে। মা কারখানাতে গেছিলো, মোটামুটি এই টাইমটাতেই মা কারখানাতে যায় বাবার জন্য লাঞ্চ দিতে। তো চলো স্নান টান করে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। খুব শিগগিরই না আমি হেয়ার কাট করবো, কারণ আমার চুলটা খুবই ড্রাই হয়ে গেছে, মানে একদমই ম্যানেজেবল আর নয়, আর অনেকটাই বড় হয়ে গেছে। এর থেকে বড় আমার চুলটা আর হয় না, মানে শেষের দিকটা একদম স্প্লিট এন্ডস হয়ে যায়, খুব বাজে অবস্থা। বাট আজকে যেহেতু মঙ্গলবার, আর মঙ্গলবার দিনটাও আমরা মানি, যেহেতু মা সন্ধ্যাবেলা করে হনুমানজির মন্দিরে যায়, প্লাস আমরা এখন করে ভেজ খাই মঙ্গলবার দিনটা, তো ওই জন্য মঙ্গলবার আর চুলটা কাটবো না। বাকি বুধবারও কাটতে পারবো না, বুধবার আমার জন্মবার, বৃহস্পতিবারও হবে না, সেই শুক্রবার হবে। শুক্রবার রাখি আছে, যদি পূর্ণিমা থাকে তাহলে সেটাও কাটতে পারবো না, শনিবারও হবে না, সেই রবিবার। দেখা যাক। এখন আমরা লাঞ্চ করতে বসে পড়েছি, এখন বাজে 3টে। মা বলো কি কি রান্না হয়েছে আমাদের। এখানে আছে ডাল, এটা কালকের না, কালকের ডাল। এটা আছে কচু আলুর তরকারি, আর এখানে রয়েছে চিচিঙ্গা আলু ভাজা। এখন 4টে মতো বাজে। ছোটো বোনের শরীরটা একটু খারাপ, ওর শরীরটা ভালো লাগছে না, ও ঘুমোচ্ছে, প্লাস মাও ঘুমোচ্ছে। পিঙ্কি এখন যাবে সেলাই ক্লাসে। ওর যেহেতু এতদিন এক্সাম চলছিল, ওর জন্য ও সেলাই ক্লাস একদমই যাচ্ছিল না। তো এরপর থেকে মানে এখন প্রায় মোটামুটি সপ্তাহে 3 দিন থাকে, ও এখন প্রায় রেগুলার যাবে, কারণ যে ক্লাসগুলো মিস করেছে সেগুলো এক্সট্রা ডেট হিসেবে ওদেরকে করিয়ে দেয়, মানে যারা কলেজ স্টুডেন্ট তাদের জন্য এই সুবিধাটা মানে ওর স্যার দেয়। তো চলো, ও গেলে তারপর আমি একটু রেস্ট করবো, আমি একটু ঘুমোবো, তারপর সন্ধ্যাবেলা মায়ের সঙ্গে একটু মন্দিরে যাব। আজকে মঙ্গলবার, মা পুজো দিতে যাবে, তো মায়ের সঙ্গে একটু হনুমানজিকে পুজো দিতে যাব। সাইকেল নিয়ে যাবি তো? সাবধানে যাস। তোকে আমি ফোন করে নেব। কোথায়? ওই তো মা আমি যাব, তারপর তোকে ফোন করে নেব। টাটা। সব কিছু নিয়েছিস? অনেকদিন পর যাচ্ছিস তো। হ্যাঁ টাটা। আমার একটা বিষয় নিয়ে কথা বলার আছে। যখন কোনো টিভিতে আমরা অ্যাড দেখি, কোনো সেলিব্রিটি বা কোনো মডেল কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টের প্রমোশন করেন, তখন সেটাকে আমরা বলি অ্যাডভার্টাইজমেন্ট। সেটা আমরা দেখি এবং সেটা দেখে সেই প্রোডাক্টটার ব্যাপারে আমরা জানতে পারি। স্বাভাবিকভাবেই সেই অ্যাডভার্টাইজমেন্টটাকে আমরা গ্রহণ করি যে হ্যাঁ এরকম একটা প্রোডাক্ট এক্সিস্ট করে। এবার সবাই সেই প্রোডাক্টটার রাইট কাস্টমার নাও হতে পারে, সবাই দেখে ঠিকই, বাট সবার জন্য তো সেই প্রোডাক্টটা হয় না। এইবার তাহলে কেন যদি কোনো একজন ইনফ্লুয়েন্সার কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টের প্রমোশন করে, তাহলে যারা অডিয়েন্স তোমরা দেখছো সেটা বুঝতে পারছো যে সেটা প্রমোশন, সেটা খুবই স্বাভাবিক, কারণ পেইড প্রমোশন সেখানে অ্যাড করে দেওয়া হচ্ছে যাতে তোমরা বুঝতে পারো যে ওটা পেইড প্রমোশন। ঠিক তেমনি টিভিতে যখন কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখো, সেটা দেখেই বুঝতে পারো যে ওটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট, মানে সেটা কিন্তু একটা শ্যুট করে বানানো হয়েছে। ঠিক তেমনি ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েশন যারা করছে বা কন্টেন্ট ক্রিয়েটার যারা, সেটাই করছে। যখনই আমি কোনো প্রমোশনাল ভিডিও আপলোড করি, মানে সেখানে সাথে সাথে 5টা 6টা যা মন চায় তোমাদের বলতে ইচ্ছা করে বলে দাও। এটা কেন? মানে
অ্যাডভার্টাইজমেন্টটাকে স্বাভাবিকভাবে নিচ্ছ, এটাও একটা প্রমোশনাল পার্ট, যেটা আমার কাজেরই একটা পার্ট, সেটা আমাকে করতেই হবে টিকে থাকার জন্য। এবং আমি চেষ্টা করি, বিশ্বাস করে আমি চেষ্টা করি কোনো মানে আজে বাজে কোনো ব্র্যান্ডের প্রমোশন না করার। আমাকে কোনোদিনও দেখবে না কোনো বেটিং অ্যাপের প্রমোশন করতে, কোনোদিনও দেখবে না যে যেখানে আমি বলবো এখানে টাকা লাগাও, ওখানে এই করো, এই করে অনেক কিছু হয়ে যাবে, কখনো না। মোস্ট অফ দ্য টাইম আমি কোনো স্টোর ভিজিট করি, কোনো স্কিন কেয়ার, হেয়ার কেয়ার ব্র্যান্ডের প্রমোশন করি বা এই ধরনের প্রমোশন করি। এবার প্রমোশনে একটা পার্টিকুলার স্ক্রিপ্ট থাকে, আমাদের নিজেদের ইচ্ছে মতো আমরা কিছু করতে পারি না, সেই স্ক্রিপ্টটাকে আমাদেরকে মেনটেন করতে হয়, ঠিক আছে? তো নিজের ইচ্ছে মতো তো কিছু ওরকমভাবে করা যায় না। যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের নিজের ইচ্ছে মতো আমরা সবটা করতে পারি না, আমরা ওপিনিয়ন দিই এবং কখনো কখনো সেটা ব্র্যান্ড শোনে, কখনো কখনো শোনে না। সো এইগুলো না মানে এই কমেন্টগুলো করে নিজেরাই নিজেদেরকে তোমরা বোকা প্রমাণ করো, ঠিক আছে? এটা কারোর কাজ এবং সেটা তাকে করতে হবে। আমি জানি এই কথাগুলো অনেকের খারাপ লাগবে, বাট স্টিল আমার মনে হলো বলা উচিত। যখন কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট টিভিতে দেখাচ্ছে, সেটাকে যখন আমরা সবাই খুব স্বাভাবিকভাবে নিচ্ছি যে না এটা একটা প্রোডাক্ট যেটা এক্সিস্ট করে, ঠিক তেমনই কোনো একটা প্রোডাক্ট যখন একটা ইনফ্লুয়েন্সার প্রমোট করছে, সেটা প্রমোশন আমরা বুঝতে পারছি, তো সে এটা ভেবে কেন নাও না যে এটা তার কাজ এবং এটা এই প্রোডাক্টটা সম্পর্কে জানানোর জন্য ব্র্যান্ড সেই ইনফ্লুয়েন্সারটাকে চুজ করেছে। আর এই ধরনের কমেন্টগুলো করে তোমরা নিজেরাই নিজেদেরকে বোকা প্রমাণ করছো। ভেবে দেখো তোমরা, মানে যারা আমাকে পছন্দ করো, ভালোবাসো, যারা সবটা একটুখানি বোঝো, তারা এগুলো করো না। মানে যারা জাস্ট একটা দুমদাম করে মনে হয় যে কিছু একটা করে দিই, সময় আছে করে দাও। A few moments later. তোমরা সবাই আমাকে বলো যে দিদি তুমি ছোট টিপ পরো আর টিপটা একটু নিচু করে পরো। আমি তোমাদেরকে কি করে বোঝাবো যে ছোট টিপে আমাকে ভালো লাগে না, কারণ আমার মুখটা অনেকটা বড়, তো ছোট টিপে জাস্ট সামনে থেকে টিপটা ইনভিজিবল মনে হয়, বাট স্টিল আজকে আমি একটু ছোট টিপ পরেছি। আর এগুলো বোনদের টিপ, প্রথমত ওরা পরে। আর এটা পরাটা কতটা স্ট্রাগল, মানে এটা আমি ধরতে পারছিলাম না লিটারালি হাতে, সিরিয়াসলি খুবই প্রবলেমেটিক। হ্যাঁ, বোঝাই যাচ্ছে না, বাট স্টিল ঠিক আছে, তোমরা এত করে বলো সেই জন্য আমি পড়েছি। এখন সন্ধ্যাবেলা যাচ্ছি মন্দিরে মাকে সঙ্গে নিয়ে, আজকে মঙ্গলবার, হনুমানজিকে পুজো দিতে যাব। পিঙ্কি সেলাই ক্লাসে গেছে, ও ফিরছে, ওর সঙ্গে দেখা করব। বেশ কয়েকটা টুকিটাকি জিনিস কেনার আছে, সেগুলো কিনে তারপর বাড়ি ফিরবো। তুই যদি টিউশন যাস তাহলে সাবধানে যাবি, টোটো করে যাবি। চলো মা, ঠিক আছে, টাটা টাটা। এখন মিষ্টি খাওয়া একদমই বন্ধ করে দিয়েছে, মিষ্টি তো খাই না, বাট অনেকদিন পর আজকে দুপুরবেলা একটা গোটা মিষ্টি খাওয়ার পর আমার এত গা গোলাচ্ছিল কি বলবো। এই নে ব্যাগগুলো তুই ধর, ব্যাগগুলো তুই ধর, তুই ব্যাগগুলো ধর। তোমাদেরকে একবার দেখাই, আজকে মা একেবারে হলুদ কালারের, ব্রাইট কালারের একদম একটা জামদানি পরেছে, কি সুন্দর লাগছে দেখতে। এই দেখো, ফলটা এরম ভাবে কে ফল খায়? বেসিক্যালি আজকে পিঙ্কিকে আমরা মন্দিরে আসতে বলেছি, তার কারণ পিঙ্কি আজকে আমাদের সমস্ত সবজি বাজার করবে। ওর এই বাহনে করে আমরা সবজি নিয়ে যাব, ওর সাইকেলে করে সবজি, আলু মা অনেকটা বেশি করে কিনবে, তো ওই জন্য তোকে ডেকেছে। এখন আমরা যাচ্ছি এইচপি টাউনে। দাঁড়া, এখানে দাঁড়াই, মা আসুক তারপর একসঙ্গে যাচ্ছি। এখন যাচ্ছি আমরা এইচপি টাউনে। বেসিক্যালি আমার দুটো সিরাম কেনার রয়েছে, অনেক দিন ধরে কিনবো করে আর কেনা হচ্ছে না। আমি যে ক্লিনিকে ডক্টর দেখিয়েছিলাম ওই ক্লিনিকেই আমি অর্ডার দিয়ে এসেছিলাম, কিন্তু ওনারা আমাকে এনে দিতে পারছেন না, মেবি অ্যাভেলেবেল নেই। একটা সিরাম না বললো না, কিছুই বলছে না। আমি দীর্ঘ 15-20 দিন ধরে বোন যাচ্ছে বারবার করে, বোন যেহেতু ওদিকে টিউশন যায়, তো ও ফেরার সময় আমি ওকে বলছি যে একবার করে জিজ্ঞেস করতে যে এসেছে নাকি সিরাম দুটো, বাট একটা এসেছে আর একটা নেই। তো ওই জন্য আমি ভাবলাম একসাথে আমাকে দুটোই কিনতে হবে, কারণ ওইভাবেই কোর্সটা দেওয়া রয়েছে। তো আমি এখন এইচপি টাউনে অ্যাপেলোতে যাচ্ছি, দেখি ওখানে যদি সিরাম দুটো পাই তো আজকে আমি নিয়ে নেব। তুমি কোথায় গেছিলে? ওই দোকানে কি নিতে? তখন ওদিন মোমবাতি নিলাম না, ধূপকাঠি নিয়েছো? হ্যাঁ আবার নিলাম। আর তোমার খুকুমনি আলতা? নেব ওই দোকানে নেব। ও আমার মা আজকে খুকুমনি আলতা কিনবে। চলো, এই দেখো দোকানে কি সুন্দর সুন্দর রাখি চলে এসেছে। যদিও আমরা এখন রাখি নেব না, আমরা রাখির আগের দিনই নেব, এখন নেব না। এই রাখিগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। এই যে আমরা এখন সবজি দোকানে এসেছি আলু নেব বলে।
কিন্তু দোকানদারি নেই, মানে কাকুই নেই এখানে। আমরা ওর জন্য পুরো দোকান দখল করে দাঁড়িয়ে রয়েছি। আজকে আমরা একটু শসা নেব প্লাস টমেটো নেব, কালকে একটা এগ স্যালাড বানাবো, রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে এখানে যে ফোন নাম্বারটা ছিল, এখানে ফোন করলাম, উনি বললো 2 মিনিটে আসছে। আর এই বুদ্ধিটা হচ্ছে আমার মায়ের। এই যে আমরা বাজার করে এখন বাড়ি ফিরছি। আর হ্যাঁ, আমি জানি না আমার ডক্টর আমাকে কি সিরাম দিয়েছে, আমি কোনো দোকানে পাচ্ছি না। আমি অ্যাপেলোতে গেলাম, অ্যাপেলোতেও অ্যাভেলেবেল নেই। আমাকে তো অ্যাপেলো থেকে বললো ডক্টরকে ফোন করুন, একটু কনসাল্ট করে নিন যে এটা আদৌ অ্যাভেলেবেল কিনা। সো আপাতত বোনকে বললাম, মানে যেখানে আমি অর্ডার দিয়ে এসেছিলাম ওখানে যে একটা অ্যাভেলেবেল আছে, একটা সিরাম, মনে হয় ওটা ভিটামিন সি, তো ওইটা আপাতত নিয়ে নিতে। তারপর আমি যখন নেক্সট টাইম ডক্টরকে দেখাতে যাব তখন আমি বলবো যে এটা পাইনি, এটার বদলে অন্য কিছু আমাকে রেকমেন্ড করুন। সো আর কোনো আমার কাছে অপশান নেই। One eternity later. এখন ঘড়িতে বাজে 1:30। একটা জিনিস দেখানো হয়নি তোমাদেরকে, সকালবেলা বলেছিলাম যে গোপুর জামা বানানো হবে, বাট পুরো দিনে পিঙ্কি সময় পাইনি, হয়ে ওঠেনি। ইভেন কাপড়টাও তোমাদেরকে দেখানো হয়নি, মানে ফ্যাব্রিকটা যেটা কিনে এনেছিলাম। তো ভাবলাম যে জামাটা তো মানে কি ডিজাইন কেমন হবে কোনো কিছুই শেয়ার করা হলো না, বা শুরুও করা হলো না। অ্যাটলিস্ট তোমাদেরকে ফ্যাব্রিকটা দেখাই, লেসগুলো দেখাই। সো তোমরাও একটু জন্মাষ্টমীর জন্য, ভালো লাগবে যে জন্মাষ্টমী আসছে। সো খোলবুনু, তো ওই জন্য আমরা এই রাতের বেলা বের করেছি সব জিনিসপত্র। আচ্ছা, এটা হচ্ছে মেন কাপড়, গোল্ডেন ওয়ার্ক রয়েছে। এটা জারি উনিও বলছিল। হ্যাঁ, গোল্ডেন জারি, তো একই জিনিস, উনিও যা বলবে আমি তো বলতাম যে ওয়ার্ক এই হচ্ছে কাপড়টা, খুবই সুন্দর। এটা এখন না অত ভালো বুঝতে পারবে না, যখন জামাটা বানানো হবে তখন বেশি ভালো বিষয়টা বোঝা যাবে। এটা খুলবো না একটু, এটা পাশাপাশি রাখ, তাহলে সবাই বুঝতে পারবে। এটা খুব সুন্দর। এটা আমরা কততে পেয়েছি জানো? কত 197, হ্যাঁ, এরকম মানে 200-রও কমেই পেয়ে গেছি। এবং এটাতে বোধহয় 9 মিটার আছে। আমরা বর্ডারে এরকম রাখবো, একটু সরিয়ান। হ্যাঁ, এই যে ঠিক এরকম লাগবে। একটু রাজকীয় স্টাইলে জামাটা বানাতে চাইছি, মানে অন্যবারে যেরকম জামা গোপাল, আমাদের বাড়ির গোপাল পরে, হ্যাঁ আমরা সিম্পল জামা পরি, যাতে রেগুলার ওয়ারে মানে কি বলবো একটা কমফোর্টেবল ফিল হয়, দেখেও ভালো লাগে। বাট এইবারে মানে জন্মাষ্টমীতে গোপুর যে জামাটা পরবে সেটা আমরা একটু রয়্যাল লুক রাখতে চাইছি। আর একটু ঘেরটা অনেক বড় রাখা হবে, ওই জন্য ও মানে কখনো এর আগে গোপুর যা যা জামা বানানো হয়েছে কখনো লিনেনও ইউজ করেনি। লিনেন বলে না লাইলিন বলে, কি বলে আমি প্রত্যেকবারে ভুল বলি বোধ হয়, লাইলিন বলে না লিনেন বলে, যাই হোক তোমরা বুঝে নিও। আর এই কালারটা হয়তো দেখে ফোনে মনে হতে পারে খুবই ডার্ক মনে হতে পারে, বাট এটা একটু ম্যাট কালার, ঠিক আছে, খুব একটা ডার্ক নয়। আমি দেখছি এখানে ক্যামেরাতে না খুব ডার্ক ব্রাইট লাগছে, বাট এটা একটু ম্যাটের মধ্যে রয়েছে। পুরো আমার মনে হয় জামাটা বানানোর পর খুব ভালো লাগবে। তো হচ্ছে এইবারে গোপুর জামা বানানোর জন্য কি ফ্যাব্রিক অনেকদিন ধরে প্ল্যানিং চলছে। আর ও চ্যাট জিপিটি করে আমাকে দেখিয়েছে যে ও এরকম কাপড় কিনবে, এরকম জামা বানাবে। তো আমি বললাম যে তুই একদিন যা, তুই গিয়ে দেখে আয় যে কিরকম ফ্যাব্রিক পাওয়া যাচ্ছে। তো তারপর ও চ্যাট জিপিটি থেকে মানে একটা রেফারেন্স দেখিয়ে ও এই কাপড়টা নিয়ে এসেছে। আমি বুঝতে পেরেছি ঘাগরা কাম লেহেঙ্গা কাম অনেক কিছু তুই বানাতে চলেছিস। আচ্ছা, তোমরাও ওয়েট করো হ্যাঁ ফাইনাল লুকটার জন্য, যে কেমন কি হয় জন্মাষ্টমী গোপুর জামাটা। আমার কোনো আইডিয়া আমি বুঝতে পারছি না, ও আমাকে শুধু ফ্যাব্রিকের রেফারেন্স দেখিয়েছিল যে ফ্যাব্রিকটা কি হতে চলেছে, বাট দেখা যাক, আমি জানি না। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, তোমরা দেখতে থাকো। আগামী মানে কি বলবো জন্মাষ্টমীর আগে 2-3টে ব্লগ আসবে, যেখানে আমরা পুজোর বাজার করতে যাব, আমরা গোপুর জামা বানানো হবে, একদম ডিজাইন সহ সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা হই করে একসাথে বাজারে যাব, সবকিছু সাজানো গোছানো সব তোমাদেরকে ব্লগে মানে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। লং ব্লগ এখন আসতেই থাকবে, সামনে রাখি আসছে। সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব ভালো রেখো। চলো আজ তাহলে আসি, সবাই খুব ভালো থেকো, টাটা, লাভ ইউ অল।